দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছে রাশেদ ইমাম। দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিডহর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের বন্দুকযুদ্ধের ঘটনায় 4 জন গুলিবিদ্ধ এবং আরও 15 জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় গ্রামের আরজু খান এবং ফিরোজ মিয়ার লোকজনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। ফিরোজ মিয়ার পক্ষের গুলিবিদ্ধ তৌহিদ ইসলাম, আব্দুল হক, নাহিদ এবং আরজু খান পক্ষের এহিয়া খানকে গুলিবিদ্ধ অবস্থায় দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, আধিপত্য বিস্তার নিয়ে গ্রামের প্রবাসী আরজু খান ও ফিরোজ মিয়ার লোকজনের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। দুপক্ষের মধ্যে একাধিকবার গোলাগুলি ও অগ্নিসংযোগ সহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। দিরাই থানায় উভয় পক্ষের ডজন খানেক মামলা রয়েছে। নজিরবিহীন কম ভোটার উপস্থিতি, ইসি সচিব দ্বন্দ্ব, আর্থিক অনিয়ম, দুর্নীতির অভিযোগ সহ নানা বিতর্কের মধ্য দিয়ে 4 বছর অতিক্রম করল বর্তমান নির্বাচন কমিশন। এত সব সমালোচনার মুখে এই কমিশনকে আর পদে থাকা উচিত নয় বলে মনে করছেন বিশিষ্ট নাগরিকরা। আর নির্বাচন বিষয়ে কমিশনের সব দাবি জনগণের উপলব্ধির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় উল্লেখ করে কমিশনার মাহবুব তালুকদার বলেন, দেশের কল্যাণ হলে পদত্যাগের জন্য প্রস্তুত আছেন। বিস্তারিত হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্টে। KM নুরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন 2017 সালের 15 ফেব্রুয়ারি দায়িত্ব নেয়। এরপরই সংসদ নির্বাচন নিয়ে রোডম্যাপ ঘোষণা করে সাংবিধানিক এই প্রতিষ্ঠান। কিন্তু প্রথম বছরে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ও নির্বাচনী আইন সংস্কার কাজের কোনো অগ্রগতি করতে না পারলেও কুমিল্লা ও রংপুর সিটি ভোটের সাফল্য ইসির ঝুলিতে যুক্ত হয়। কিন্তু বিগত 4 বছরে ইসি সচিব দ্বন্দ্ব, আর্থিক অনিয়মের অভিযোগ, দুর্নীতি এবং স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন সহ নানা বিষয়ে বিতর্কের মুখে বর্তমান কমিশন। কমিশনের 67তম সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের উপর নিয়ন্ত্রণ ও এখতিয়ার প্রতিষ্ঠা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার এবং সচিবের উপর প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন 4 নির্বাচন কমিশনার। এছাড়া মহামারী করোনার মধ্যে নির্বাচন আয়োজন করে ঢাকা 10 আসনের উপনির্বাচনে ইতিহাসের সবচেয়ে কম ভোট 5.28% কাস্টিংয়ের গ্লানিও জুটেছে এই কমিশনের। আমি মনে করি তারা যে অন্যায় করেছে তাদের এর প্রেক্ষিতে তাদের আর এই দায়িত্বে থাকা, এই সাংবিধানিক পদে, গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদে থাকার কোনো অধিকার নেই। তো একটা কাজই তারা করতে পারে, তারা সসম্মানে পদত্যাগ করতে পারে, পদত্যাগ করে তারা আমাদেরকে মুক্ত করতে পারে। প্রথম বছরটা মোটামুটি ভালোই কেটেছিল তাদের। তখন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন এবং কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন ছিল। এই যে 1 বছর আছে নির্বাচন কমিশন, এমন কিছু কাজ করতে পারেন যাতে জাতি মনে করে তারা তাদের ভুল ত্রুটিগুলো শুধরানোর চেষ্টা করেছেন। তবে 4 বছরের হিসেব কষে কমিশনের আত্মবিশ্লেষণ প্রয়োজন বলে মনে করেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। প্রায় সব নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে আমরা তৃপ্তি বোধ করি। বর্তমানে নির্বাচন এক কেন্দ্রিক হয়ে যাচ্ছে। এক কেন্দ্রিক নির্বাচন বহুদলীয় গণতন্ত্রের উপাদান হতে পারে না। আমি এই পর্যন্ত 2-3 বার পদত্যাগের অনুরোধ পেয়েছি। এখন কতবার পদত্যাগ করব সেটাও একটা প্রশ্ন। পেছনের সব সমালোচনা উপেক্ষিত হওয়া সম্ভব উল্লেখ করে প্রবাদ বাক্য শোনান এই কমিশনার। যার শেষ ভালো তার সব ভালো, এই প্রবাদ বাক্যটিকে কি আশ্রয় করতে পারি? হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা 12,000 টাকা থেকে বাড়িয়ে 20,000 করা হচ্ছে। সোমবার অনলাইনে তাদের ভাতা প্রদান কর্মসূচি উদ্বোধন করে একথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, মুক্তিযোদ্ধারা অবহেলা অনাদরে থাকবে, তাদের সন্তানরা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তা কখনোই হতে দেয়া হবে না। শাহ আলী জয়ের রিপোর্ট। 2000 সাল থেকে প্রায় 40,000 মুক্তিযোদ্ধা মাসে 300 টাকা করে সম্মানী ভাতা পেতেন। বর্তমানে প্রায় 2 লাখ মুক্তিযোদ্ধা পান 12,000 টাকা করে। এখন থেকে তারা ভাতার এ টাকা পাবেন ইলেকট্রনিক পদ্ধতিতে। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকার প্রধান বলেন, সকল মুক্তিযোদ্ধার ভাতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এতগুলি ভাগ ভাগ না করে আমি বলেছি, এটা আমার মনে হয় এটা আমাদের মাননীয় মন্ত্রীও ব্যবস্থা নেবেন এবং আমরা আমাদের তরফ থেকে নেব। আমরা নিচের যে কয়টা স্লট আছে সেগুলো এক জায়গায় নিয়ে এসে আমরা 20,000 টাকা করেই মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করব। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের কোনো বীর মুক্তিযোদ্ধা অবহেলিত জীবনযাপন করবেন না। আসলে মুক্তিযোদ্ধাদের চরম অবহেলায় দিন কাটাতে হতো। হয়তো হ্যাঁ, কিছু ভালো ছিল যারা তখনকার সেই অবৈধ সরকারের সাথে হাত মিলাতে পেরেছে, কিন্তু বেশিরভাগ মানুষই কষ্টে ছিল। মুক্তিযোদ্ধারা ভিক্ষা করে খাবে, ঘর থাকবে না, তাদের ছেলে মেয়েরা অবহেলিত হবে, এটা অন্তত আমি যতদিন বেঁচে আছি এটা হতে পারে না, এটা আমরা মানতে পারি না। কারণ তাদের অবদানই তো আমাদের আজ স্বাধীনতা। আজকে আমরা যে যা কিছু হচ্ছি, যত সম্পদ যে যা কামাচ্ছি, সবই তো তাদের অবদানের জন্য। সে কথাটা সবাইকে মনে রাখতে হবে। এর আগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের সভায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগের মতো যেটা শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিল ইস্যুতে সারা দেশে প্রতিবাদ অব্যাহত রেখেছে বিএনপি। সোমবার বিভিন্ন অনুষ্ঠানে দলের নেতারা খেতাব বাতিল প্রসঙ্গে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান। এই ইস্যুতে বিএনপির কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীকেও দেখা যায় সতর্ক অবস্থানে। মারুফা রহমানের প্রতিবেদন। সোমবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দলের প্রতিষ্ঠাতার মুক্তিযুদ্ধের খেতাব বাতিল ইস্যুতে জড়ো হয় ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা। চলে প্রতিবাদ সমাবেশ। তবে আইন শৃঙ্খলা বাহিনী বিএনপি নেতাদের সীমানা নির্ধারণ করে দেয়। এরপর চলতে থাকে বক্তৃতা। বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান। সভার প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বর্তমান সরকারের সমালোচনা করেন খেতাব বাতিল ইস্যুতে। এছাড়াও বলেন, দেশের মানুষের স্বার্থকে জলাঞ্জলি দিচ্ছে আওয়ামী লীগ। এই দলটি যেন তাদের খ্যাতমতে সবসময় নিয়োজিত থাকতে পারে, তার জন্য তাদের চেষ্টা আছে। সমাবেশ শেষে মিছিল বের করে ঢাকা জেলা বিএনপির নেতাকর্মীরা। যদিও কিছু দূর গিয়েই ফিরে আসে দলীয় কার্যালয়ের সামনে। পুরো সময় ঘিরেই ছিল পুলিশের কঠোর অবস্থান। এদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য মতবিনিময় সভা হয় চট্টগ্রামে। সেখানে বক্তব্য রাখেন বিএনপির আরেক সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি নির্মোহভাবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরবে। রিভোল্ট থেকে শুরু করে এখন পর্যন্ত যে সত্যিকার ইতিহাস কি হওয়া উচিত সেটাও এই বছরে আমরা আলোচনা পর্যালোচনা বিভিন্নভাবে আপনাদের সামনে তুলে ধরবো। বিচার তো জনগণ করবে। সুবর্ণ জয়ন্তীতে বছরব্যাপী কর্মসূচি থাকবে বিএনপির। সুতরাং ইন অ্যাডভান্স প্রত্যেক মাসের প্রোগ্রাম আসতে থাকবে পার্টির কাছ থেকে। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। কুচক্রী মহল বিদেশে লবিস্ট নিয়োগ করে বিভিন্ন পর্যায়ের দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 1996 সালের 15 ফেব্রুয়ারির একতরফা নির্বাচনের প্রতিবাদ সমাবেশে তিনি কথা বলেন। সমাবেশে নেতারা সব ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান। তৌফিক মাহমুদ পুন্নার রিপোর্ট। 1996 সালে 15 ফেব্রুয়ারি বিএনপির একতরফা নির্বাচনের প্রতিবাদে সোমবার সকালে ধানমন্ডি 32 নম্বরে সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও নিজ বাসভবন থেকে যুক্ত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পূর্ণাঙ্গ কমিটি নেত্রী আশা করেন। সবাই আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম সমাবেশের উপস্থিতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। উপস্থিত কেন্দ্রীয় নেতারা ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান। ঢাকা মহানগর উত্তরের জনসংখ্যা প্রায় 1 কোটি। 1 কোটি মানুষের নির্বাচনে একটা ভৌগোলিক এলাকার সংগঠন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। তাহলে হিসাব করেন 1 কোটির সাথে 5,000 লোক যদি আপনারা ভাগ দেন তাহলে দেখা যায় 1.000 কত পার্সেন্ট পর্যন্ত লোক আপনার এই জায়গায় আছেন। সতর্ক থাকতে হবে এবং সবসময় বিএনপিকে এটা বুঝিয়ে দিতে হবে বাংলাদেশ আওয়ামী লীগের একজন নেতা জীবিত থাকতে যত শেখ হাসিনার হাতকে আমরা শক্তিশালী করবো। নেত্রীর মানুষ আপনারা সাধারণ মানুষ মহানগরের নেতা কর্মীরা এই ষড়যন্ত্র করে বাংলাদেশের আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করা যাবে না। প্রতিবাদ সমাবেশে ওবায়দুল কাদের বলেন, দেশ বিরোধী কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না। নিজেদের একত্ববাদী তথা
স্বেচ্ছাচারী শাসনেই তাদের আস্থা। জনগণ এখন ভালো করেই জানে রাক্ষস যত ছদ্মবেশে আছে কাছে আসুক না কেন, তার আসল উদ্দেশ্য ভক্ষণ করা। দলের সবাইকে শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান ওবায়দুল কাদের। মাননীয় প্রধানমন্ত্রী তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। বহুল আলোচিত তিস্তা চুক্তি ভারতের কেন্দ্রীয় সরকারের অঙ্গীকার সত্ত্বেও রাজ্য সরকারের অনুমোদনের অপেক্ষায় আছে উল্লেখ করে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, তিস্তা সহ ভারতের সাথে অভিন্ন 6 নদীর পানি বন্টন চুক্তির বিষয়ে কাজ করছে দুই দেশ। সোমবার জাতীয় প্রেস ক্লাবে কূটনীতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাব আয়োজিত ডিক্যাব টক অনুষ্ঠানে কথা বলেন তিনি। অনুষ্ঠানে উঠে আসে রোহিঙ্গা ইস্যু, সীমান্ত হত্যা সহ বাংলাদেশ ভারত স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়ও। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ঢাকা সফর প্রসঙ্গে দোরাইস্বামী বলেন, দুই ঘনিষ্ঠ প্রতিবেশীর বন্ধুত্ব সুসংহত করে আগামী 50 বছর এগিয়ে যাওয়ার দিকনির্দেশনার উপর জোর দেওয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাই কমিশনার বলেন, বাংলাদেশ ভারত সম্পর্ক আস্থা ও বিশ্বাসের। ভারত বাংলাদেশের ওপর দাদাগিরি করে না, বরং বাংলাদেশকে উন্নয়ন অংশীদার হিসেবে দেখে। We will do our best to share water with Bangladesh, and as you've seen, we've had the joint technical level meeting very recently. We're looking at another 6 rivers where data harmonization has progressed very fast, so both sides feel that the data, our data and your data measurement of water seems to be broadly on the same line. So once that is finally harmonized, we can come close to an interim water sharing arrangement for the other 6 rivers. Essentially, we are very keen to show progress on as many rivers as possible. সৌদি আরবে কোনো বাংলাদেশিকে হত্যায় দোষী সাব্যস্ত হওয়ায় প্রথমবারের মতো একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির আদালত। সোমবার আদালতের রায়ে বাংলাদেশি গৃহকর্মী আবিরন বেগমকে হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত করে সৌদি গৃহ কর্তৃকে মৃত্যুদণ্ড ও গৃহকর্তাকে কারাদণ্ড ও জরিমানা করা হয়। খুলনার পাইকগাছার বাসিন্দা আবিরন বেগম স্থানীয় এক দালালের সহযোগিতায় ঢাকা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে 2017 সালে সৌদি আরবে যান। 2 বছর 3 মাস পরে 2019 সালে আবিরন লাশ হয়ে দেশে ফেরেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারি মামলার রায় ঘোষণার মাধ্যমে ন্যায় বিচার প্রাপ্তি নিশ্চিত করার জন্য সৌদি সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিদেশ ফেরত অভিবাসীদের তথ্য সংগ্রহ, বিশ্লেষণ ও সংরক্ষণে ডিজিটাল প্ল্যাটফর্ম উদ্বোধন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সোমবার বিএমইটি ভবনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ। মন্ত্রী জানান, করোনার মধ্যে 4 লাখ কর্মী দেশে ফিরে এসেছে। এ সময় প্রবাসী কল্যাণ সচিব বলেন, ফিরে আসা অভিবাসীদের তথ্য সংরক্ষণের জন্য সমন্বিত ডাটাবেজের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কোভিড-19 মহামারী শুরু হওয়ার পর। রেমিমিস ডাটাবেজ এখন এই চাহিদা পূরণে সহযোগিতা করবে। I think God has been kind that at the initial stage in early April, I was told by our ambassador in Saudi Arabia that about 1 million people will be coming back. This was the estimation over there. I think till now probably 400,000 have come back. আমাদের রিটার্নি মাইগ্রেন্টস বিশেষ করে যারা আসছেন তাদেরকে সামাজিকভাবে পুনর্বাসন করার জন্য আমাদের ডেটা দরকার, কম্প্রিহেন্সিভ ডেটা দরকার। এই নতুন সফটওয়্যার এই ডেটাটা আমাদেরকে দেবে, যাদেরকে তাদেরকে আমরা আর্থসামাজিক বিভিন্ন পুনর্বাসন প্রকল্পের জন্য তাদের এই ডেটাটা ব্যবহার করতে পারি। এবার ভ্যাকসিনের খবর। 22 ফেব্রুয়ারিতে আসছে ভ্যাকসিনের দ্বিতীয় চালান। তবে উৎপাদন ও চাহিদার বিবেচনায় এই লটে কমপক্ষে 20 লাখ ডোজ আসবে বলে জানিয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ফেব্রুয়ারির শেষ সপ্তাহ নাগাদ কোভ্যাক্স থেকে 50 লাখ ডোজ ভ্যাকসিন পাবে বাংলাদেশ। ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যানিংয়ে পরিবর্তন এনে 4 সপ্তাহের জায়গায় 8 সপ্তাহ পর টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্যসেবা বিভাগ। রিশাদ হাসানের প্রতিবেদন। করোনা ভ্যাকসিন প্রয়োগের 8ম দিনে মোট ভ্যাকসিন গ্রহণকারীর সংখ্যা 9.5 লাখ ছাড়িয়ে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব মতে এ পর্যন্ত ভ্যাকসিন নিতে আগ্রহীদের নিবন্ধন তালিকাও ছাড়িয়েছে 17 লাখ।
ভ্যাকসিন নিতে আগ্রহীদের বাড়তি চাপ সামলাতে এরই মধ্যে স্পট রেজিস্ট্রেশন বন্ধ করা হয়েছে। দেশের বৃহৎ টিকা কেন্দ্রগুলোর সিংহভাগেরই বরাদ্দকৃত টিকা শেষের পথে। এমন বাস্তবতায় বেক্সিমকো জানালো 22 ফেব্রুয়ারি আসছে ভ্যাকসিনের দ্বিতীয় চালান, তবে তা 50 লাখের কম। 22 তারিখে আশা করছি চলে আসবে আমাদের দ্বিতীয় চালান। এক্সাক্ট পরিমাণটা বলতে পারছি না, তবে 20-30 লাখের মতো আসবে। আমাদের ডিমান্ডের উপরে নির্ভর করবে। বিশ্বের অন্তত 20% মানুষকে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসতে গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার জোট কোভ্যাক্স থেকেও ভ্যাকসিন আসছে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে। কোভ্যাক্সের এটা বলেছে যে এই মাসের শেষে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহে আসবে 50 লাখ। তো কাজে ওখান থেকেও যদি পেয়ে যায় আমাদের কিন্তু আর খুব একটা সমস্যায় পড়তে হবে বলে আমি মনে করছি না। স্বাস্থ্য অধিদপ্তর বলছে হাতে পর্যাপ্ত ভ্যাকসিন থাকায় পরিকল্পনায় আনা হয়েছে পরিবর্তন। 4 সপ্তাহের বদলে দ্বিতীয় ডোজ দেওয়া হবে 8 সপ্তাহ পর। সবকিছু মিলে আমরা দেখেছি যে 8 থেকে 12 সপ্তাহের রিকমেন্ডেশন আছে। তো সেই ক্ষেত্রে আমরা 8 সপ্তাহটাকে বেছে নিচ্ছি। এই জন্য বেছে নিচ্ছি যে এটা আমাদের ভ্যাকসিন ডিপ্লয়মেন্ট প্ল্যানকে কার্যকরী করতে সুবিধা হবে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক জানান, এরই মধ্যে যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের দ্বিতীয় ডোজের তারিখ সুরক্ষা ওয়েবের মাধ্যমে জানানো হবে। তখন সুরক্ষা অ্যাপে আমরা এই 8 সপ্তাহের বিষয়টাকে গ্যাপটাকে যদি সেট করে দেই, রিমাইন্ডার এসএমএসটা সবার কাছে ওই তারিখ অনুযায়ী যাবে, তাতে করে সবাই জানতে পারবে সেকেন্ড ডোজ কবে। ন্যূনতম 40 বছর বয়সী বিপুল সংখ্যক জনগোষ্ঠীকে ভ্যাকসিনেট করতে নিবন্ধনে আপাতত কোনো শিথিলতা আনা হচ্ছে না বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। দেশে করোনায় আরও 11 জনের মৃত্যু। এ নিয়ে মোট মারা গেছেন 8,285 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 24 ঘন্টায় দেশে করোনায় শনাক্ত হয়েছেন 446 জন এবং মোট শনাক্ত হয়েছে 5,41,038 জন। নতুন সুস্থ হয়েছেন 641 জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,87,870 জন। করোনায় বিশাল ধাক্কা লেগেছে দেশের এভিয়েশন খাতে। বছর শেষে দেশীয় প্রাইভেট এয়ারলাইন্সগুলো সেই ধাক্কা অনেকটা সামলে উঠতে পারলেও মুখ থুবড়ে পড়েছে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গেল 9 মাসে প্রতিষ্ঠানটি লোকসান গুনেছে 3,000 কোটি টাকারও বেশি। বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও সেই ক্ষতি পুষিয়ে উঠতে পারেনি বিমানের কার্গো পরিবহন। করোনায় এভিয়েশন খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে লাকমিনা জাসমিন সোমার 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। 8 মার্চ 2020 বাংলাদেশে প্রথম কোভিড-19 ভাইরাসের উপস্থিতি পাওয়া গেল বিদেশ ফেরত এক বাংলাদেশির দেহে। 24 মার্চ থেকে বন্ধ করে দেওয়া হয় বাংলাদেশের আকাশপথ। প্রায় 3 মাস বন্ধ থাকার পর 1 জুন থেকে অভ্যন্তরীণ রুটে এবং 16 জুন থেকে ফের আন্তর্জাতিক রুটে একে একে ফ্লাইট চালু করে বাংলাদেশ। সীমিত পরিসরে ফ্লাইট চালু হলেও বিশাল ক্ষতি থেকে বাঁচতে পারেনি বাংলাদেশের এভিয়েশন খাত। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। অভিযোগ, সংস্থাটি চার্টার্ড কিংবা স্পেশাল ফ্লাইট পরিচালনার একচেটিয়া সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। তাদের ম্যানেজমেন্ট ঘাটতি আছে, প্রফেশনালিজমের কিছুটা ঘাটতি আছে। প্রাইভেট এয়ারলাইন্স গুলোকে যেমন নিজেদের তাদের আয়ের উৎস না করলে তারা তাদের বেতন পাবে না, বা তাদের যে ধরনের আছে অবলিগেশন আছে স্টাফদের, তারা 10 বার চিন্তা করবে যে না একটা লস মেকিং রুটে তারা যাবে কি যাবে না। বাট বিমানের এখানে সেই জায়গাটাতে একটু ডেফিনেটলি ঘাটতি আছে। তাদের পাইলটদের 1 পয়সা বেতন কমে নাই, লাইক সরকারি কর্মকর্তা, সিভিল সেক্টরে যারা তাদের কিন্তু কমেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলছে, মার্চ থেকে জুন প্রথম 4 মাসেই রাষ্ট্রীয় সংস্থাটিকে অপারেটিং লস গুনতে হয়েছে 1,700 কোটি টাকা। এরপর জুলাই থেকে গেল নভেম্বর 5 মাসে বিমানের অপারেটিং লস হয়েছে আরও 1,600 কোটি টাকা। সব মিলিয়ে 9 মাসে লোকসানের খাতায় 3,300 কোটি টাকার হিসাব লিখেছে বাংলাদেশ বিমান। করোনার ধাক্কায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে দেশের এয়ারলাইন্স কোম্পানিগুলো। বিমান চলাচল না করলেও গ্রাউন্ডে ফেলে রেখে রক্ষণাবেক্ষণ ব্যয় বহন করতে হচ্ছে এই উড়োজাহাজগুলোর। বিমানের হিসাব বলছে, আয় হোক আর না হোক প্রতি মাসে তাদের নিট খরচ গুনতে হয় 628 কোটি টাকা। কোভিডের কারণে শুধু বাংলাদেশ না, সারা বিশ্বের এয়ারলাইন্স, যত বড় এয়ারলাইন্স তত বেশি ক্ষতি। আমাদের টার্গেট ছিল যে 2019-20 আমরা মিনিমাম 2,000 কোটি টাকার একটা টার্গেট ছিল বিমানকে নিয়ে, কিন্তু কোভিডের সংক্রমণের কারণে আমরা সেই লক্ষ্যে হয়তো পৌঁছতে পারিনি। করোনার মধ্যেও বিমান বহরে যুক্ত হয়েছে নিত্য নতুন আধুনিক উড়োজাহাজ। তবে সেই নতুন ডানায় ভর করে বিমান কি পারবে লাভজনকভাবে উঠতে?
লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। এবার ফেব্রুয়ারি মাস নিয়ে আমাদের বিশেষ আয়োজন আমার 21 আমার ভাষা। নিম্ন আদালতে বেশিরভাগ রায় ও আদেশ বাংলায় হচ্ছে। উচ্চ আদালতেও ইংরেজির পাশাপাশি বাংলায় রায় বা আদেশ লেখা বাড়ছে। উচ্চ আদালতের রায় সারা বিশ্বে উদাহরণ হিসেবে ব্যবহৃত হওয়ায় সব রায় বাংলায় প্রকাশ করা সম্ভব নয় বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল। তবে ভাষার প্রতি শ্রদ্ধা দেখাতে ইংরেজির পাশাপাশি সব রায় বাংলায় প্রকাশ করার পরামর্শ আইনজ্ঞদের। হাবিবুল ইসলাম হাবিবের প্রতিবেদন। সংবিধানের 3 অনুচ্ছেদের উপর ভিত্তি করে 1987 সালে বাংলা ভাষা প্রচলন আইন প্রণয়ন করা হয়। এ আইনের 2 ও 3-এর 1 ধারায় বলা আছে, কর্মস্থলে যদি কোনো ব্যক্তি বাংলা ভাষা ছাড়া অন্য ভাষায় আবেদন বা আপিল করেন তাহলে বেআইনি ও অকার্যকর বলে গণ্য হবে। 3 ধারায় বলা আছে, কোনো কর্মকর্তা বা কর্মচারী এ আইন অমান্য করলে তা অসদাচরণ বলে গণ্য হবে এবং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অসদাচরণের সর্বোচ্চ শাস্তি চাকরিচ্যুতি। তবে এ আইনে কোনো ব্যক্তি শাস্তি হয়েছে এমন কোনো নজির নেই। বিশেষ করে উচ্চ আদালতের রায় বাংলায় প্রকাশের সংখ্যা সীমিত আকারে হচ্ছে। তবে আগের তুলনায় বেশ কয়েকজন বিচারপতি বাংলায় রায় প্রকাশ করছেন। আদালতে বাংলার পূর্ণাঙ্গ ব্যবহার না হওয়ার কারণ ব্যাখ্যা করলেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। সর্বস্তরে বাংলা ভাষা প্রচলন সম্পর্কিত যে আইন, সে আইনটি কিন্তু আদালতের বিষয়ে প্রযোজ্য না, কারণ আদালতের তার নিজস্ব আইনে এবং আদালতের ভাষা কি হবে সেটা কিন্তু তার আইনে বলা আছে। বাংলা সম্পূর্ণভাবে আমাদের যে আদালতের ভাষা যেটা করতে হয় আরো অনেক সময় লাগবে, কারণ এখানে আমাদের ওই বইগুলো ইয়েগুলো সবগুলো বাংলায় ট্রান্সলেট করতে হবে বা বাংলা অনুবাদ করতে হবে। অনুবাদ করে এই শব্দগুলোর একটা উপযুক্ত বাংলা শব্দ প্রতিশব্দ স্থাপন করে তারপর করতে হবে। উচ্চ আদালতের রায় সারা বিশ্বে উদাহরণ হিসেবে ব্যবহৃত হওয়ায় ইংরেজি ও বাংলা 2 ভাষায় প্রকাশের পরামর্শ সিনিয়র এই আইনজীবীর। আমরা যেহেতু ইনহেরিট করছি এই আপনার ব্রিটিশ জুডিশিয়াল সিস্টেম এবং আইন কানুন, অতএব সেক্ষেত্রে আমরা কিন্তু ওই একই ধারায় কমনওয়েলথ কান্ট্রিগুলো একই ধারায় চলছি। অতএব সেই ক্ষেত্রে আমি মনে করি যে ওইভাবে আপনার সম্পূর্ণ উচ্চ আদালতে বাংলা হয়তো সম্ভব করতে সময় লাগতে পারে, কিন্তু সেটা করা যেতে পারে, কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু সহজ কাজটি হলো এই বাংলায় রায় দেওয়ার সাথে সাথে এটা বাংলা করে ফেলা এবং সেইটাকে সেইভাবে আপনার প্রিন্ট করে চালু করে দেওয়া। 2019 সালের 7 ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনে ইংরেজি ভাষার পাশাপাশি বাংলা ভাষায় রায় লেখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের সময় হলো বিরতির। আরো সংবাদ নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরও একবার, দেখছেন নিউজ 24 সংবাদ। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী দায়িত্ব গ্রহণ করেছেন। এ উপলক্ষে সোমবার নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে একটি সুধী সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে নতুন মেয়র বলেন, মশা নিধন কার্যক্রম দিয়েই তা সেবা শুরু করবে। কাজ হবে মশা নিয়ন্ত্রণ করার জন্য পদক্ষেপ নেওয়া হবে। সমস্যা আছে পরিষ্কার পরিচ্ছন্নতার। এই চট্টগ্রামকে একটি পরিবেশ বান্ধব পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার জন্য কাজ করে যাব। বর্জ্য ব্যবস্থাপনার যে অব্যবস্থাপনা বর্তমানে রয়েছে, সেকালে সেই ব্যবস্থাপনাকেই শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে এনে একটা সুশৃঙ্খল ব্যবস্থাপনা গড়ে তোলার প্রয়াস অবশ্যই চালিয়ে যাবে। রাজধানীর কদমতলী ও মুগদায় পৃথক 2 হত্যা মামলায় 14 জনকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা ওয়ারি বিভাগ। মুগদায় কিশোর হত্যায় গ্রেফতার 7 জনের সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান যুগ্ম কমিশনার মাহবুব আলম। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিশোর গ্যাংয়ে জড়িত রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে।
চট্টগ্রামে কিশোর গ্যাং চক্রের 10 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গেল 11 ফেব্রুয়ারি অস্ত্র ঠেকিয়ে সাবেক এক ব্যাংকারকে অপহরণ করে তারা। 15 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে পরিবারকে ফোন করে অপহরণকারীরা। টাকা দিতে রাজি না হওয়ায় মারধর করা হয় ওই ব্যক্তিকে। পরে বিকাশের মাধ্যমে কিছু টাকা দিয়ে মুক্তি পায় ওই ব্যাংকার। এ ঘটনায় চাঁদগাঁও থানায় অভিযোগ করলে সোমবার সকালে কিশোর গ্যাং চক্রের 10 সদস্যকে গ্রেফতার করা হয়। বুড়িগঙ্গা নদীর তীরে পুনর্দখল ঠেকাতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। সোমবার সকালে শ্যামবাজার থেকে অভিযান শুরু হয়। ফরাসগঞ্জ এলাকার 6তলা ভবনের অবৈধ অংশ ভাঙার কাজের সময় ভাড়াটিয়াদের সঙ্গে কর্মকর্তাদের বাক বিতণ্ডা হয়। অভিযানে দুপুর পর্যন্ত অন্তত 30টি টিনের তৈরি স্থাপনা ভাঙা হয়। এতে নেতৃত্ব দেন বিআইডব্লিউটি এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ জামিল। এছাড়া ঢাকা নদীবন্দর নিয়ন্ত্রণ কর্মকর্তা গুলজার আলী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে উপস্থিত ছিলেন। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। স্টারলাইন পিঠা প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানীর মহাখালী ডিওএইচএস এর রাওয়া কনভেনশন হলে এর আয়োজন করা হয়। স্টারলাইন ফুড প্রোডাক্টস এর সহযোগিতায় ও লবি রহমানস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লেখক ও শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। বিশেষ অতিথি ছিলেন ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সহ আরও অনেকে। চালের দাম নিয়ন্ত্রণে ও সংকট মোকাবেলায় সামনের দিনগুলোর জন্য অন্তত 10 লাখ টন চাল মজুত রাখা প্রয়োজন। পাশাপাশি আমদানির ক্ষেত্রেও সরকারি উদ্যোগ বাড়াতে হবে বলে মনে করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সোমবার 2020-21 অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতির স্বাধীন পর্যালোচনা বিষয়ে এক ভার্চুয়াল প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব কথা জানায় সংস্থাটি। অনুষ্ঠানে ব্যাংক খাতে খেলাপিদের নতুন করে ঋণ দেওয়ার ব্যাপারে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। মিয়ানমারে গণবিক্ষোভ দমনে প্রধান শহরের সড়কে সাজোয়া যান নিয়ে টহল দিতে শুরু করেছে দেশটির সেনাবাহিনী। তবুও সেনা শাসনের বিরুদ্ধে বাড়ছে আন্দোলনের মাত্রা। বিক্ষোভকারীদের দমাতে নিরাপত্তা বাহিনী ছুটছে গুলি, অব্যাহত রয়েছে ধরপাকড়। এ অবস্থায় দেশটিতে বসবাসরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সতর্ক বার্তা দিয়েছে সেখানকার মার্কিন দূতাবাস। মাসুদ রানা ডেস্ক রিপোর্ট। দর্শক, সংবাদের সময় হলো আরও একটি বিরতি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। এবারে প্রবাসের খবর। কানাডার ক্যালগেরিতে প্রবাস বাংলা ভয়েসের আয়োজনে প্রবাসে মাতৃভাষার চর্চা ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়। হাসান রাজীব বুলবুলের সঞ্চালনায় আলোচনায় প্রধান অতিথি ছিলেন 21শে পদকপ্রাপ্ত কবি অসীম সাহা। এছাড়া এই আলোচনায় উপস্থিত ছিলেন প্রবাসী সাংবাদিক শওকত আলী সাগর, কলামিস্ট মাহমুদ হাসান। লেবাননে করোনার প্রকোপ বৃদ্ধি ও লকডাউনের কারণে দীর্ঘ বিরতির পর আবারও শুরু হচ্ছে বৈধ কাগজপত্রবিহীন অভিবাসীদের দেশে প্রেরণ। স্বেচ্ছায় দেশে ফিরতে লেবাননে বাংলাদেশ দূতাবাসে নাম নিবন্ধনকৃত প্রায় 4000-এরও বেশি অভিবাসীর মধ্যে প্রথম পর্যায়ে 400-র বেশি অভিবাসীকে বিমান টিকিট দিয়েছে বাংলাদেশ দূতাবাস। লেবানন থেকে বাবু সাহার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিমান আল্লাহ হাফেজ
করবেন। লেবাননে বসবাসরত অনেক বাংলাদেশির বৈধ কাগজপত্র নেই। দূতাবাসে তাদের নাম নিবন্ধন করে রোববার বৈরুতের ক্লাসিকো স্টেডিয়ামে প্রথম পর্যায়ে 432 জনের হাতে দেশে ফেরার বিমান টিকিট তুলে দিয়েছে বাংলাদেশ দূতাবাস। সোমবার রাতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তাদের দেশে প্রেরণ করা হবে বলে জানিয়েছে দূতাবাস। এখন পর্যন্ত দূতাবাসে নিবন্ধিত হয়েছেন 4000-এর বেশি অভিবাসী। $400 টাকা দিয়ে আমরা টিকিট করছি। একটু কমায়, বাংলাদেশ সরকার যদি একটু কমায় নিত তাহলে আমরা সবাই দেশে যেতে পারতাম। অনেক কষ্ট করে $400 দিছি, টিকিট পাইছি আজকে, অনেক আনন্দ। বিমান টিকিট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মোস্তাহিদুর রহমান, শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন ও তৃতীয় সচিব আব্দুল্লাহ আল শাফি সহ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ। অভিবাসীরা হাতে টিকিট পেয়ে বাংলাদেশ সরকার ও দূতাবাসের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। টিকিট পাইছি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে, দেশে যাবো। তো এটি ধন্যবাদ বাংলাদেশ এম্বাসিকে। কাজ ছিল না, লকডাউন প্রায় থাকে, কাজ থাকে না, তো সরকারকেও ধন্যবাদ, দূতাবাসকেও ধন্যবাদ। টিকিট পাইছি, যদি $400 তো কম হইতো দেশে যাওয়ার জন্য ভালো হইতো। অনেক কষ্ট হয়েছে $400 জমাইতে। রাষ্ট্রদূত জানান, আগামী মার্চ মাসের মধ্যে নিবন্ধনকৃত সকল বাংলাদেশিদের পর্যায়ক্রমে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে দেশে প্রেরণ করা হবে। অবৈধ প্রবাসীদের স্বার্থে দূতাবাসের নাম নিবন্ধন এখনো চালু রয়েছে বলেও তিনি জানান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং বাংলাদেশ ভারতের মৈত্রীর 50 বছর পূর্তি উদযাপনে ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় শাখা কলকাতায় বছর জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরই অংশ হিসেবে সোমবার ফোর্ট উইলিয়ামে এক চিত্র শিল্পকলার আয়োজন করা হয়। কলকাতা থেকে ভাস্কর সর্দারের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। শিল্পীদের চোখে 71-এর স্মরণে এই নামে চিত্রশিল্পকলার এক অনন্য আয়োজন করা হয় কলকাতার ফোর্ট উইলিয়ামে। এতে অংশগ্রহণ করেন বাংলাদেশের 2 বিশিষ্ট চিত্রশিল্পী। এছাড়া ভারতের 8 জন প্রখ্যাত শিল্পী সহ কলকাতার 10 জন শিক্ষানবিশ। শিল্পীরা ফোর্ট উইলিয়ামের আয়োজনে সেখানে বসে নিজেদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সেনাবাহিনীর সহযোগিতা তুলে ধরবেন তাদের ক্যানভাসে। আমাদের যে মুক্তিযুদ্ধের সময় কিন্তু ভারতের সৈন্যরা আমাদেরকে অনেক প্রচুর হেল্প করছে। তা নাহলে আমরা এই 9 মাসের স্বাধীনতা একটু খুব মুশকিল হতো আমাদের। সো সেই জন্য আর কি আমি মনে করি যে এই এক্সিবিশনটা খুবই ভালো। এই যে উদ্যোগটা, এটারে আমি একটা মহৎ উদ্যোগ ভাববো। এটা তো আমাদের 2 দেশ মিলেই হয়েছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে ভারতের অত্যন্ত নিবিড় সম্পর্ক, তাই ভারতীয় শিল্পীদের কাছেও মুক্তিযুদ্ধ অনেক বড় একটি বিষয়। 71টা কেন সিগনিফিকেন্ট আমাদের কাছে, কেন এত মূল্যবান? কারণ মানে এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই তো মুক্তিযুদ্ধের সূচনা। কিন্তু এই মুক্তিযুদ্ধের ইন্ডিয়ান মিলিটারির একটা বিরাট ভূমিকা ছিল। এছাড়া এই আয়োজনের পরে 2 দেশের সহযোগিতায় আরও অনুষ্ঠান বছর জুড়ে আয়োজনের প্রস্তুতি রয়েছে বলে জানালেন সেনা তরফে আয়োজক সুকন্যা যাদব। 50 বছর পূর্ণ হবে এই 16 ডিসেম্বরে লিবারেশন ওয়ার অফ বাংলাদেশের। সো ওই উপলক্ষে আমরা একটা প্ল্যান বানিয়েছি যে সারা বছর আমরা এভরি মান্থ একটা ইভেন্ট করব। এবারে মোট 18 জন শিল্পী কম বেশি 40টি পেন্টিং করবেন। কারো পছন্দ হলে সেই পেন্টিং কিনতে পারবেন, তবে তা তুলে দেওয়া হবে 16 ডিসেম্বরের পর, কারণ এই সমস্ত ছবি ডিসেম্বরের অনুষ্ঠানে প্রদর্শিত হবে। শিল্পীদের চিত্রাঙ্কন চলবে 2 দিন ব্যাপী। এরপর ছবিগুলো সেনাবাহিনীর হেফাজতে রেখে দেওয়া হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার অন্য সংবাদ। বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে আল জাজিরার প্রতিবেদনকে অসত্য ও মন গড়া হিসেবে উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে সেনা সদর। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রপতি পলাতক আসামির সাথে ছবি তুলেছেন বলে আল জাজিরার প্রতিবেদনে বলা তথ্যটি ঠিক নয়। কারণ ওই অনুষ্ঠানের আগেই সেনাপ্রধানের ভাই আনিস ও হারিস আইনি প্রক্রিয়ায় মামলা থেকে অব্যাহতি পেয়েছেন। আরও বলা হয়, সিগন্যাল সরঞ্জামাদি ক্রয়ের সময়ও বর্তমান সেনাপ্রধান দায়িত্বে ছিলেন না। এর 4 দিন পর তিনি দায়িত্ব গ্রহণ করেন। বিবৃতিতে আল জাজিরার প্রতিবেদনকে প্রত্যাখ্যান করে বলা হয়, সেনাপ্রধানকে বিতর্কিত করতে কিছু বিচ্ছিন্ন ঘটনার সাথে উদ্দেশ্য প্রণোদিতভাবে অসত্য ও মন গড়া তথ্য যুক্ত করে প্রতিবেদনটি তৈরি করা হয়। এবারে নিউজ 24 স্পোর্টস।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের পর নতুন টেস্ট দল গড়ার ঘোষণা দিলেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান। বলেন, এই পরাজয়ে দুর্বলতাগুলো চিহ্নিত করার ক্ষেত্রে সুবিধা হয়েছে। পাশাপাশি বোর্ড প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে আজকালের মধ্যে টিকা দেয়া হবে ক্রিকেটার ও স্টাফদের। বিস্তারিত জানাচ্ছেন পার্থ বণিক। 10 মাসের লম্বা বিরতি কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজ জিতে শুরুটা রঙিন হলেও টেস্টে হোয়াইট ওয়াশ হয়ে এখন সমালোচনার বানে বিদ্ধ হচ্ছে গোটা দল। চট্টগ্রাম টেস্টে 395 রান ডিফেন্ড করতে না পারা আর ঢাকায় 4 দিনেই ম্যাচ হারে ব্যাপক ক্ষুব্ধ বিসিবি প্রেসিডেন্ট। সোমবার রাজধানীর কুর্মিটোলায় করোনা টিকা গ্রহণের পর নাজমুল হাসান পাপন বললেন, স্টার প্লেয়ারদের করতে হবে উন্নতি, গড়া হবে আলাদা টেস্ট দল। যেভাবে ওরা ব্যাটিং করেছে আমাদের স্টার প্লেয়ার্সরা, তাতে করে মনে হয়নি এটা টেস্টের ব্যাটিং। যেভাবে তারা আউট হয়েছে, এটা টেস্ট ম্যাচে এসব শট কেউ কোনোদিন খেলতো প্রশ্নই ওঠে না। ওয়েস্ট ইন্ডিজের মতো টিম যদি টেস্টের আলাদা সেট থাকে, আলাদা টিম থাকে, বাংলাদেশের কেন থাকবে না? আমাদের টেস্টের জন্য একটা আলাদা টিম তৈরি করতে হবে। এমন হারেও ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন বোর্ড সভাপতি। তার মতে এর মধ্য দিয়ে দুর্বলতাগুলো চিহ্নিত করতে সুবিধা হয়েছে। মনে করি এটা একদিক দিয়ে ভালো হয়েছে যে জিতে গেলে হতো কি জানেন, সব ভুলে যেতাম, আর কিছু হতো না। এখন সামনে চেঞ্জ করার, মাইন্ডসেট চেঞ্জ করা, কাজে চেঞ্জ করার একটা সুযোগ হলো। আমি সেই জন্য আমি একদিক দিয়ে খুশি। এদিকে চলতি মাসে নিউজিল্যান্ড সফরে যাবে তামিমরা। তার আগে ক্রিকেটারদের দেয়া হচ্ছে করোনার টিকা। যদিও বিসিবি বস জানান, টিকা নিতে বাধ্য করা হচ্ছে না কাউকে বাধ্যতামূলক করা হচ্ছে না। কোচিং স্টাফ যারা আছে তারা তো দিয়েছে, যারা নাকি সাথে যাচ্ছে আমি শুনেছি যে 50% প্লেয়ার দিয়েছে, বাকিরা একটু দমনায় আছে যে ওরা এসে দিবে নাকি যাওয়ার আগে দিবে। সো ইনশাআল্লাহ কালকে বা লেটেস্ট পরশুর মধ্যে ভ্যাকসিনেশন। পার্থ বণিক, নিউজ 24, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার সংবাদে। পুরো সময় সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।